অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় কারা অংশ নিত? গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। সবচেয়ে যারা ভালো খেলা খেলতো তারা এই খেলায় অংশ নিত। এতে কি কি খেলা ছিল অলিম্পিকে? দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, এগুলো সব বোঝো। বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ মানে বক্সিং, দৌড়ঝাঁপ যেটাকে আমরা লং জাম্প বলি, মল্লযুদ্ধ, মল্ল খেলা অনেকে বুঝেছ। চাকা নিক্ষেপে জানো যেটাকে আমরা লৌহ গোলকের বিপরীত চাকা নিক্ষেপ আছে, বর্ষা ছোড়া, তীর ছোড়ার মতো, মুষ্টিযুদ্ধ বক্সিং খেলার মতো ইত্যাদি বিষয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকতো। বিজয়ীদের জলপাই গাছের ডাল পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কার করা হতো। বিজয়ীদের কোন গাছের ডাল পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কার করা হতো? বিজয়ীদের জলপাই গাছের ডাল বা পাতার তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। প্রতি 4 বছর পর পর এই খেলা অনুষ্ঠিত হয়। অলিম্পিক খেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। আর এই খেলায় যারা বিজয় হতো তাদেরকে কি দেয়া হতো? জলপাই গাছের ডাল বা পাতার তৈরি মালা দিয়ে পুরস্কার করা হতো। এই খেলায় বিভিন্ন নগর-রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এই খেলাকে ঘিরে গ্রিক নগর-রাষ্ট্রগুলোর মধ্যে শত্রুদের বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে। একক কাজ: গ্রিক সভ্যতার বিখ্যাত মনীষীর নামের তালিকা প্রস্তুত করো। রোমান সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব। পটভূমি: রোমান সভ্যতার যে পটভূমি আছে, গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে। গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালির টাইবার নদীর তীরে, কোন দেশের? ইটালিতে। কোন নদীর তীরে? টাইবার নদীর তীরে একটা বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। তাহলে গ্রিক সভ্যতার অবসানের আগেই কোথায়? ইতালিতে। কোন নদীর তীরে? টাইবার নদীর তীরে বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে। তাহলে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে কোথায়? ইতালির টাইবার নদীর তীরে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। তাহলে এই সভ্যতা কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? রোমকে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠে, এই জন্য এই সভ্যতার নাম কি দেয়া হয়? রোমান সভ্যতা নামে পরিচিত। রোমকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে কি নামে পরিচিত? রোমান সভ্যতা নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। প্রথম দিকে যে রোম রয়েছে এই রোমটা একজন রাজার শাসনাধীন ছিল, মানে একটা রাজা শাসন করত। এই সময় একটি সভা ও সিনেট ছিল। যে সময় রাজা শাসন করতে সেই সময় একটা সভাও ছিল বা একটা সিনেটও ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে, রাজার এখন স্বৈরাচারী মানে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ভালো করে সে রাজ্য পরিচালনা যখন না করে তখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে 570 খ্রিস্টাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো প্রজাতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? এখানে তোমরা অনেকে জানো প্রজাতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে। যেমন আমরা গণতন্ত্র, তখন ছিল প্রজাতন্ত্র। তখন দেশের মানুষ, রোমের যত সাধারণ প্রজা বা জনগণ ছিল তারা সবাই মিলে ভোটের মাধ্যমে একটা রাজা নির্বাচন করত। তাহলে কত খ্রিস্টাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 570 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 570 খ্রিস্টাব্দে। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল। রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? 600 বছর। রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? 600 বছর।
তাহলে রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? 600 বছর। তাহলে কোন সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল? রোমান সভ্যতা। কোন সভ্যতা? রোমান সভ্যতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভৌগোলিক অবস্থান ও সময়কাল। ইতালির মাঝামাঝি পশ্চিম অংশে রোম নগর অবস্থিত। তাহলে ইতালির কোন অংশে রোম নগর অবস্থিত? পশ্চিম অংশে। পশ্চিমাংশে। তাহলে পশ্চিমাংশে রোম নগর অবস্থিত কোথার মাঝামাঝি? কোন দেশের মাঝামাঝি? ইতালির মাঝামাঝি। ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে কোন নগর অবস্থিত? রোম নগর অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। তাহলে রোম নগর কোন পর্যন্ত বিস্তৃত? ইতালির দক্ষিণ ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। শুরু হয়েছে ভূমধ্যসাগর থেকে, আর উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিলেন রোম নগরী। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর। খালি ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে কোন সাগর অবস্থিত? দেখো, আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগর কোথায় অবস্থিত? ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দাগে রাখবা। প্রশ্ন এমন হতে পারে, ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে কোন সাগর অবস্থিত? আড্রিয়াটিক সাগর অবস্থিত। অথবা আড্রিয়াটিক সাগর কোথায় অবস্থিত? ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে। আড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর পূর্ব অংশ গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্র বন্দর এড্রিয়া। আড্রিয়াটিক সাগরের তীরে ইতালির উত্তর পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্র বন্দর। যে প্রাচীন সমুদ্র বন্দর গড়ে উঠেছিল তার নাম ছিল এড্রিয়া। তার নাম কি ছিল? এড্রিয়া। ইতালির পশ্চিমাংশ ভূমধ্যসাগর অবস্থিত। ইতালির কোন অংশে ভূমধ্যসাগর অবস্থিত? পশ্চিমাংশে। পশ্চিমাংশে ভূমধ্যসাগর অবস্থিত কোথায়? ইতালির। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এই জন্য বেশি ভালো করে পড়তে হবে। সাগরের এই অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। সাগরের এই অংশকে প্রাচীনকালে কি বলা হতো? এটুস্কান সাগর। কি বলা হতো? এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষি নির্ভর দেশ। তাহলে কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষি নির্ভর দেশ। তাহলে কি প্রাচীন রোম কি নির্ভর দেশ ছিল? কৃষি নির্ভর দেশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দায়িত্বে রাখবা। প্রশ্ন হচ্ছে, প্রাচীন রোম কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল, কৃষি নির্ভর। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল। কি ছিল? সাধারণ বিষয় ছিল। যে কারণে এইসব সংঘর্ষ মানে মারামারি ঝগড়া মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হতে থাকে। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। তাহলে রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন, উত্থান মানে যুদ্ধ জয় হওয়া, আবার পতন হওয়া, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কত খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত? 753 খ্রিস্টাব্দে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। রোম নগরী প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 753 খ্রিস্টাব্দে। রোম নগরী প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 753 খ্রিস্টপূর্বাব্দে। রোম নগরী প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে? 753 খ্রিস্টপূর্বাব্দে। এবং 476 খ্রিস্টাব্দে জার্মান যোদ্ধা জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্য অবসান ঘটে। তাহলে কত খ্রিস্টাব্দে জার্মান যোদ্ধা জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্য অবসান ঘটে? 476 খ্রিস্টপূর্বাব্দে রোমান, এটা হচ্ছে জার্মানদের হাতে অবসান ঘটে রোমান সাম্রাজ্য। তাহলে কাদের হাতে রোমান সাম্রাজ্য পতন ঘটে? জার্মান যোদ্ধাদের হাতে। কত খ্রিস্টাব্দে? 476 খ্রিস্টপূর্বাব্দে।
রোম নগরী ও রোমান শাসনের পরিচয়। গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখে থেকে প্রায় ১২-১৩ মাইল দূরে ৭টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। তাহলে গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখে, গুরুত্বপূর্ণ কোন নদী উৎসমুখে ছিল? টাইবার যে নদী ছিল সেই নদী উৎসমুখে, মানে যেখান থেকে শুরু হয়েছে সেই মুখ থেকে প্রায় কত মাইল দূরে? ১২ থেকে ১৩ মাইল দূরে। ৭টি পর্বতশ্রেণীর উপর। কয়টি পর্বতশ্রেণীর উপর? ৭টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। তাহলে রোম অবস্থিত কয়টি পর্বতশ্রেণীর উপর? ৭টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। এখন ধরা যায় রোম অবস্থিত কয়টি পর্বতশ্রেণীর উপর? ৭টি। ৭টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। কত মাইল দূরে? ১২-১৩ মাইল দূরে। কোন নদী থেকে? টাইবার নদীর উৎসমুখ থেকে। এই জন্য একে ৭টি পর্বতের নগরী বলা হয়। তাহলে ৭টি পর্বতের নগরী বলা হয় কোনটাকে? রোমকে, রোম নগরীকে। তাহলে ৭টি পর্বতের নগরী বলা হয় কোন নগরীকে? রোম নগরীকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এইভাবে প্রশ্ন করে পড়তে হয়। ২০০০ খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাহলে কত খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে? ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। কত? ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ কোথায় বসবাস করে? ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকে লাতিন বলা হতো। যারা ইতালিতে বসবাস শুরু করে তাদেরকে কি বলা হতো? লাতিন বলা হতো। তাদের নাম অনুসারে ভাষার নাম হয় লাতিন ভাষা। তাহলে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ যখন ইতালিতে বসবাস শুরু করে কত খ্রিস্টপূর্বাব্দে? ২০০০। তখন তাদেরকে কি বলা হতো? লাতিন। তাদের নাম অনুসারে তাদের ভাষার নামও কি বলা হয়? লাতিন ভাষা। লাতিন রাজা রোমিউলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? লাতিন রাজা। লাতিন রাজার নাম কি ছিল? রোমিউলাস। রোম নগরী প্রতিষ্ঠা করেন। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারলাইন প্লাস তোমরা নোট করে রাখতে পারো। রোম নগরী প্রতিষ্ঠা করেন রোমিউলাস। কোন রাজা? লাতিন রাজা। তার নাম অনুসারে নগরের নাম হয় রোম। তার নাম অনুযায়ী নগরের নাম রাখা হয় কি? রোম নগরী। রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। ধাপে ধাপে নানা সংস্কার সংগ্রাম মানে যুদ্ধের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ধাপে ধাপে নানা সংস্কার সংগ্রামের মধ্যে দিয়ে নানা সংস্কারও হয়েছে, সংগ্রাম যুদ্ধ হয়েছে, সেটার মাধ্যমে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। ৭৫৩ থেকে ৫১০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। তাহলে ৫৫৩ থেকে ৫১০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ, রাজাদের যুগ ছিল। এ যুগে ৭ জন সম্রাট দেশ শাসন করেন। তাহলে ৭৫৩ থেকে ৫১০ খ্রিস্টপূর্বে তাদের যুগ ছিল রাজতন্ত্রের যুগ ছিল। রাজতন্ত্রের যুগে কয়জন সম্রাট দেশ শাসন করেন? ৭ জন সম্রাট দেশটা শাসন করে। এই যুগের সর্বশেষ সম্রাট টার্কিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। এই যুগের সর্বশেষ সম্রাট ছিল টার্কিউনিয়াস সুপারকাস। টার্কিউনিয়াস সুপারকাস ছিল। ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্র হয়। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে ৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? ৫০০ থেকে ৬০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হলে জনগণ বিদ্রোহী নেতা ব্রুটাস। রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা, যে রোমে যে প্রজাতান্ত্রিক মানে প্রজাদের ওপর নির্ভর করে যে শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ বিদ্রোহী নেতা ছিল ব্রুটাস। অপর এক ব্যক্তি জনপ্রতিনিধি হিসাবে শাসন সুযোগ প্রদান করে। রাজতন্ত্রের পতনের পর রোমের
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।